আমি শান্তনুকে ডেকে নিচ্ছি, ডাক্তার শান্তনু কুন্ডু এ বিষয়ে কথা বলবেন, কারণ অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে। 8 ঘন্টা আমরা লেটে রান করছি। আমাদের ডক্টর সিদ্ধার্থ জোয়ারদার আসছেন, উনি গাড়িঘাটার কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে উনি এসে পড়বেন। সম্মান জানানো হবে ফুলের তোড়া দিয়ে। এবার করোনা ভাইরাস সম্পর্কে কিছু বলে উনি প্রশ্ন করবেন, সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে। আজকের এই মঞ্চে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য প্রথম কথা, আজকের যে আলোচনা বিষয় ভাইরাস সংক্রামক বিষয়, ভাইরাস সংক্রমণ অত্যন্ত সময়োপযোগী, যুগোপযোগী। অজয় মজুমদার স্যার মহাশয় এবং উনি আমার শিক্ষক মহাশয়, আমার স্কুলের শিক্ষক মহাশয়, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারই আমাকে অনেকবার, আমি আমার টাইম ব্যস্ততার মধ্যেও স্যার বলার সঙ্গে সঙ্গে আমি বের করেছি না, এত ইম্পর্টেন্ট আলোচনা, এটা বোধহয় আলোচনা দরকার আছে। বিষয় যেটা প্রথম করে দুটো বিষয় স্যার যেটা বললেন, একটা করোনা ভাইরাস আর হচ্ছে ডেঙ্গু। কারণ হাসপাতালের চিকিৎসক হিসাবে, মেডিসিন অ্যান্ড ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট হিসাবে আমি বনগাঁ হাসপাতালের সঙ্গে যুক্ত। ভাইরাস বহুদিন ধরে ছিল, করোনা ভাইরাস, কিন্তু এখন যেটা হট টপিক সেটা আমরা যেটা বলছি, এটা করোনা ভাইরাসের একটা মিউটেন্ট প্যাটার্ন, জেনেটিক চরিত্র বদলে নিয়েছে, যেটাকে বলা হচ্ছে কোভিড-19। তার মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019। এই ভাইরাসটা মারণঘাতী হয়ে উঠেছে। আগে করোনা ভাইরাস নিজের মিউট্যান্ট চরিত্র বদলে গিয়ে জেনেটিক মিউটেশন ঘটে আরো বেশি মারণঘাতী হয়ে উঠেছে। আপনাদের বোধহয় মনে আছে যে 2013-তে একবার সার্স ভাইরাসের অ্যাটাক হয়েছিল। সার্স, SARS, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, দ্যাট ইজ অলসো করোনা ভাইরাস। এন্ড 2003-এ অসংখ্য লোক মারা গেছিল। মার্স, MERS, মিডল এশিয়া ইউরোপ রেসপিরেটরি সিনড্রোম, মার্স, MERS, দ্যাট ইজ অলসো এ করোনা ভাইরাস। বাট এখন যে আতঙ্ক চারিদিকে গেল রব, দ্যাট ইজ কোভিড-19, করোনা ভাইরাস। বিকজ করোনা ভাইরাস প্রথম কথা কি, করোনা ভাইরাস একটা RNA ভাইরাস। RNA ভাইরাস মানে তার জেনেটিক যে মেটেরিয়াল ভিতরে, তার মধ্যে RNA আছে, রাইবোনিউক্লিওপ্রোটিন। ভাইরাসের বাইরে তো ক্যাপসিড থাকে, ভাইরাসের স্ট্রাকচার বাইরেটা, আমি এটা আমার সেমিনারের স্লাইড করানি তাহলে দেখাতে পারতাম, কিন্তু যেটা সংক্ষেপে যেটা বলছি, ভাইরাসের স্ট্রাকচারের ভিতরে হয় DNA অথবা RNA থাকে, বাইরে ক্যাপসিড থাকে। তা করোনা ভাইরাসের হচ্ছে ভিতরে RNA থাকে, এটা একটা RNA ভাইরাস। এবং এই RNA ভাইরাসটা, করোনা ভাইরাসের প্রথম দ্বিতীয় কোশ্চেন, কোথা থেকে এসেছে, এর উৎস কোথায়? এবার এইসব নিয়ে তো নানান গুজব চলছে, আলোচনা চলছে, বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। তবে যেটুকু জানা যাচ্ছে যে এটা বাদুড় থেকে এসেছে, বাদুড়, ব্যাট। কেউ বলছে ফার্ম থেকে এসেছে, বিভিন্ন রকম মতভেদ আছে, কিন্তু অ্যাকসেপ্টেড এখন অবধি যেটা, সেটা হচ্ছে বাদুড় থেকে এসেছে। এবং করোনা ভাইরাসের অনেকগুলো প্রজাতি আছে, অনেকগুলো সেরোটাইপ আছে, 13টা 14টা তো ছিল, তার মধ্যে বাকিগুলো পশুকেই অ্যাটাক করতো, কিন্তু 4টা থেকে 5টা সেরোটাইপ যেটা মানুষকে অ্যাটাক করে। এটা আমি বললাম 2013-তে হয়েছিল, বহু লোক মারা গেছিল, মার্চ। এবং এখন এই 2000 যেটা WHO রিপোর্ট করেছে, 2018 শেষে ডিসেম্বরে যেটা ওখানে যে রিপোর্ট করেছে, হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে এবং হয়, এটা জানা গেছে। এবং সেই ট্রান্সমিশন, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ঠেকানোই আজকের বিশ্বের টার্গেট। করোনা ভাইরাস আটকানো, আর করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার টার্গেট। এবার এটাই সবচেয়ে আলোচনা ইম্পর্টেন্ট বিষয়
যে আমাদের জানতে হবে যে এত অযথা আতঙ্ক গুজব না কান শুনে লোকের কথা না শুনে আসলে সত্যি যে জিনিসটা করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং আমরা এর থেকে কিভাবে মুক্তি পাব। এটা আগেই বললাম হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়, মেনলি যেটা ট্রান্সমিশন হয় ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট ইনফেকশন মানে হাঁচি, কাশি, লালা ইজ অলসো ইনফেক্টেড, স্যালাইভা। এবং একটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন, একটা ফ্লু লাইক সিমটম হয়েছে যে পেশেন্টের। ধরুন আরেকটা ট্রান্সমিশনের আরেকটা যেটা সোর্স সেটা হচ্ছে সারফেস ইনফেকশন, কন্টাক্ট ইনফেকশন। ধরুন যে একজন করোনা ভাইরাস অ্যাফেক্টেড রোগী বা সাসপেক্টেড রোগী, মনে করুন সে উহান থেকে এসছে অথবা সে সিঙ্গাপুর থেকে ফিরেছে সর্দি কাশি বা ফ্লু লাইক সিমটম নিয়ে, সেই পেশেন্টের একটা ফ্লু লাইক সিমটম হচ্ছে, সেই পেশেন্টের আমাদের প্রিভেনশন যদি করতে হয় তাকে তার ড্রপলেট ইনফেকশন থেকে পারে টেম্পারেচার হিউমিডিটির জন্য। ফলে ধরুন এইটা একটা করোনা ভাইরাস, কেউ একটা কথার কথা একটা বলছি, এখানে এই যে আমরা এখানে হাত দিলাম, এই যে আমরা হাত দিচ্ছি, এখানে ধরুন আমি করোনা ভাইরাসে আক্রান্ত, আমার হাঁচি হয়েছে, কাশি হয়েছে, আমি আমার রুমাল দিয়ে মুছছি, এবার সেটা এখানে হাত দিলাম, এটা কিন্তু আওয়াজ তো ডেজ বেশি থাকতে পারে। এইবার একটা আসলো, কেউ এসে এখানে হাত দিল, সেই হাত দিয়ে আবার মুখে চোখে নাকে দিল। আর একটা জিনিস, অনেকের একটা মুদ্রা দোষ থাকে, খালি মুখে হাত দেওয়া, নাকে হাত দেওয়া, গালে হাত দেওয়া, চোখে হাত দেওয়া যথা। এই এপিডেমিক সিচুয়েশনে, এই যে কোনো সিচুয়েশনে হাত না ধুয়ে, প্রথম কথা হাত ধোয়া মানে প্রপার হ্যান্ড ওয়াশিং। প্রপার হ্যান্ড ওয়াশিং এর 7টা মেথড দেখলাম আমি এই স্কুলের বাইরে কলেজ সামনে, একদম মেথডগুলো ছবিতে দেখানো আছে। হাত শুধু ধুয়ে ফেললে কিন্তু হ্যান্ড ওয়াশ হবে না, প্রপার হ্যান্ড ওয়াশের 7খানা স্টেপ আছে যেটা ওখানে ছবিতে দেওয়া আছে। আর প্রপার সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করে এবং তার মধ্যে 20 সেকেন্ড ভালো করে ধুতে হবে। যে কোনো জিনিসে, খাওয়ার আগে, মুখে হাত দেওয়ার আগে, গালে হাত দেওয়ার আগে, যে কোনো জিনিস। প্রথম ইস্যু আওয়ার্স টু ডেজ বেঁচে থাকে, কিন্তু সেগুলো তো ডেজ, যদি স্পেসিফিক কত দিন কত ঘন্টা সেটা এখনো জানা যায়নি। মোবাইল তৈরি হয়েছে 6 মাস আগে, সেটা চিনে এখন ব্যবহার করলে কি হবে? এই হলিগ্রাম ব্যবহার করা হয়েছে কত দিন আগে, তার কোনো ঠিক নেই। অযথা এগুলো আতঙ্ক ছড়ানোর কিছু নেই, কিন্তু বিষয় কথা যেখানে সেখানে আমরা হাত দেবো হঠাৎ করে, এই সিজন এপিডেমিক সিচুয়েশনে আমাদের প্রিভেনশন করতে হবে। এইবার ওভার ক্রাউডিং এরিয়া বা যেখানে এয়ারপোর্ট, এই জায়গাগুলোতে আমরা যদি যাই, সেখানে মাস্ক, যার সিমটম হয়েছে বা মাস্ক ব্যবহার করার অসুবিধা কিছু নেই, কিন্তু কারণ নেই অকারণ নেই মাস্ক ব্যবহার করলেই যে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে এর কোনো ব্যাপার নেই। যাদের ইন্ডিয়াতে অ্যাটাক হয়েছে যে কয়েকজনের, তাদের কিন্তু বেশিরভাগই বাইরের দেশ থেকে এসেছিল, তাদের হিস্ট্রি আছে, হিস্ট্রি অফ ট্রাভেলিং। তারা এখানে এসছে, দেখি মাত্র টোটাল ইন্ডিয়াতে 30 জনের ধরা পড়েছে এবং তাদের প্রত্যেকেরই ট্রাভেল হিস্ট্রি আছে। আমি বলছি না এটাকে অবহেলা করতে, এটা আমরা যেহেতু এত লোক মারা যাচ্ছে, এটা অবশ্যই সতর্ক থাকবো এবং যাতে ট্রান্সমিশন না হয়, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন না হয়, এবং প্রোটেকশন, পার্সোনাল প্রোটেকশন এইটা নিয়ে রাখবে। কিন্তু এত চারিদিকে যেভাবে রিউমার গুজব ছড়িয়েছে, তাহলে তো আমরা তো চিকিৎসক হিসাবে, আমাদের হাসপাতালে তো আমরা পালমোনারি টিবি 20-30টা করে স্পুটাম পজিটিভ 3, সেই সব পেশেন্টের আমরা কাছে যাচ্ছি, বিপি মাপছি, চিকিৎসা করছি, আমাদের মুখের উপর হেঁচে দিচ্ছে, এসে দিচ্ছে, আমরা তো কবেই মরে যেতাম। আমরা তো এখনো মরিনি, আমাদের কারো টিবিও হয়নি। এবং তার থেকে তো তার আরেকটা জিনিস বলার যেটা ব্যাপার, করোনা ভাইরাস ইনকিউবেশন পিরিয়ড একটা ব্যাপার আছে। ইনকিউবেশন পিরিয়ড, এই কথাটার মানে হচ্ছে কোন জীবাণু ঢুকলো এবং রোগের লক্ষণ প্রকাশ পেল, এই যে সময়টা, জীবাণু ঢুকলেই তো রোগ হয়ে যায় না। আমার শরীরেও তো টিবির জীবাণু কত ঢুকেছে, আমি চিকিৎসক হাসপাতালে চিকিৎসা করি, কিন্তু আমার টিবি হয়নি। আমার ইমিউনিটি লড়াই করে টিবিকে মেরে ফেলেছে, তাই আমার টিবি হয়। সেরকম করোনা ভাইরাস, এটা নির্ভর করে ইমিউনিটির উপর নির্ভর করে। কারণ করোনা ভাইরাস ঢুকলেই যে সবাই যে ডিজিজ আক্রান্ত হবে, একটা ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে সবাই লক্ষণ প্রকাশ হবে এরকম কোনো মানে নেই। যারা ওল্ড এজ, চাইল্ড এজ গ্রুপ, প্রেগনেন্সি, যারা এটা হচ্ছে সবসময় হাই রিস্ক গ্রুপ, প্রথম কথা। তবে যেটুকু জানা গেছে, যেহেতু এই পুরোটা পুরোপুরি কোভিড-19 এর কথাই বলছি, এই ভাইরাস প্রথম কথা ফিভার, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস মানে শ্বাসকষ্ট, কাশি, জ্বর, এগুলো তো ছিল যে কোনো ভাইরালের ফ্লু লাইক সিমটম।
কিন্তু এই কোভিড-19 যেটা হচ্ছে, পেশেন্ট খুব তাড়াতাড়ি রেসপিরেটরি ফেলিওরের দিকে চলে যাচ্ছে, তার মানে ভেন্টিলেশনে চলে যাচ্ছে, একদম রেসপিরেটরি ফেলিওর, নিউমোনিয়া, শক, কোলাপস হয়ে যাচ্ছে। মানে এর মারণ ক্ষমতা অনেক বেশি এবং সেটা রেসপিরেটরির উপর, সিস্টেমের উপর অ্যাটাক করার ক্ষমতা অনেক বেশি। এবং এই পরিস্থিতিতে আর যেটা আমি বলতে গেলাম, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 14 দিন। তার মানে একটা ভাইরাস যদি শরীরে ঢোকে, রোগের লক্ষণ প্রকাশ পেতে 2 থেকে 14 দিন সময় লাগতে পারে। রোগ হবেই, তার কোনো মানে নেই লক্ষণ প্রকাশ করবে। আমার ইমিউনিটি ভালো হলে মেরে দেবে, আমার ইমিউনিটি যদি ভালো না হয় তাহলে 14 দিন পরে লক্ষণ প্রকাশ পাবে, মানে ফ্লু লাইক সিমটম হবে, যা যা হয় যেগুলো বললাম। এইবার একটা ভালো জিনিস যেটা ইনকিউবেশন, যেটুকু জানবেন এখন ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে কিন্তু এই ডেঙ্গু বা অন্যান্য ডিজিজ, ম্যালেরিয়া যেমন একটা মশা ধরুন ডেঙ্গুতে আমি ডেঙ্গু রোগী, কিন্তু ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে আছে, এখন লক্ষণ প্রকাশ পাই না। এই মশা আমার কামড়ে দিয়ে যদি আপনার কামড়ে ডেঙ্গু হবে। কিন্তু করোনা ভাইরাস যেহেতু ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায় বা লালার মাধ্যমে ছড়ায়, সারফেস ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, ফলে যতক্ষণ আমার সিমটোম্যাটিক না হবে, ওই ইনকিউবেশন এটা ভেক্টর বোর্ড নয়, মশা মাছি দিয়ে হয় না, সুতরাং ততক্ষণ কিন্তু ওই রোগ ছড়ানোর কোনো প্রশ্ন নেই। আমার অযথা আতঙ্কে ভুগছি, বাসের মধ্যে বসেছি, ওই লোকটা করোনা নয় তো, ওই লোকটা করোনা নয় তো, মনে হচ্ছে করোনা। কিন্তু হ্যাঁ, এরকম বাবার কোনো কারণ নেই, ও যদি করোনা কেন, যেই হোক না কেন, যখন কেউ কাশবে তখন হচ্ছে যেটাকে বলে প্রপার এটিকুয়েট অফ কাফলে, বেন্ড দিয়ে কাশা, বেন্ডিং করে, এলবো বেন্ডিং, তারপরে হচ্ছে টিস্যু পেপার ব্যবহার করা, রুমাল চলবে না, টিস্যু পেপার ব্যবহার করা। তারপরে হচ্ছে কোনো জিনিসে আমরা এই হসপিটালে গেলাম বা কোনো জিনিসে বসলাম, হট করে কোনো জিনিসে, এই সময় অন্তত আমরা হাত দেবো না, যেহেতু একটা ব্যবহার। যদি হাত দিই বাড়ি গিয়ে কোনো জিনিসে ধরার আগে বা খাওয়ার আগে বা মুখে দেওয়ার আগে ভালো করে হাত দেবো, অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করবো। সবচেয়ে ভালো একটা অ্যালকোহল বেসড স্যানিটাইজার কিনতে পাওয়া যায়, ওই ব্যাগে রাখা। দৈনন্দিন জীবনে প্রত্যেকে, আপনাদের করোনার জন্য পৃথিবী থেমে থাকবে না, আপনিও বসে থাকবেন না, আপনাকে কাজ করতে হবে, রুগীও দেখতে হবে, আপনি আপনার কাজ করবেন। বাজারেও ভাইরাসের সিমটম কি, এটা কিভাবে ছড়ায়, এর থেকে কিভাবে প্রিভেনশন পাওয়া যেতে পারে, আর সচেতন হতে হবে, কিন্তু আতঙ্ক করা চলবে না। এই হচ্ছে কথা। এর থেকে অনেক বেশি মারণঘাতী লোকে এত করোনা নিয়ে প্যালপিটেশন, ইসিজিতে দেখে হার্ট রেট 130, মানে কি হয়েছিল বলতে করোনা নিয়ে চিন্তা করেছিল, এই অবস্থা। তারপরে ইন্টারনাল দিয়ে সুস্থ করে ইসিজি, ইকো সব করানো হলো, কিছু নেই, মানে কি ব্যাপার বলছে করোনা ভাইরাস। এই করোনা করে আমাদের এখন আরেকটা ব্যাপার, যেটা আমরা এখন যেটা প্র্যাকটিসে যেটা করছি, এটা তো পুরোপুরি মেনটেন যেটা করছি, যে কোনো পেশেন্টের যদি এরকম ফ্লু-লাইক সিমটম হয়, পেশেন্টের এরকম কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, প্রিভেনশন মেজারগুলো বুঝিয়ে বলছি, আর পেশেন্ট কোথা থেকে আসছে কিনা, কারোর মনে সাসপেক্টেড কিনা। সাসপেক্টেড হলে তখন তাকে বুঝিয়ে বলবো, এটা ভাই তোমার হয়েছে, তুমিও ছড়িও না, আর তোমার হয়েছে কিনা আগে প্রমাণ করো। আর যতক্ষণ প্রমাণ ছেড়ে করবে হাসপাতাল বাইরে, এবার সেই ডেঙ্গুটা নিয়ে, করোনা নিয়ে সতর্ক থাকবো, ডেঙ্গু সম্পর্কে জানবো, বুঝবো, সবাই মিলে আতঙ্ক করবো না। এটা প্রিভেনশন, ভাইরাস পৃথিবীতে থাকবে প্রতি বছর, ভাইরাস মেরে ফেলা যাবে না, মরবে না, কিন্তু আমরা বাঁচবো এবং প্রতিরোধ করবো রোগটাকে। আমি ডেঙ্গু নিয়ে আমার আলোচনা শুরু করছি। ডেঙ্গু ক্লিনিক্যাল ফিচার, কিভাবে ডায়াগনোসিস করব এবং কিভাবে ম্যানেজ করব। মানে হচ্ছে ব্রেকবোন ফিভার, মানে হচ্ছে হাড় ভাঙা জ্বর। মানে ডেঙ্গুতে এত বেশি একটা ফেব্রাইল ইলনেস, একটা জ্বর হয় এবং এত বেশি ব্যথা হয় যাতে হাড় ভাঙা ব্যথা, ব্রেকবোন ফিভার। গা মানে এমন হেডেক, মায়ালজিয়া মিন্স মাসেল পেন। অর্থাৎ ডেঙ্গুর এতদিন আমরা জানতাম 4টে সেরোটাইপ আছে, ডেঙ্গু ডেন 1, ডেন 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4। ইন্ডিয়াতে এই 4টে সেরোটাইপই আছে ডেঙ্গু। কিন্তু 2013 সালের অক্টোবর মাসে মালয়েশিয়াতে আরেকটা ডেঙ্গু সেরোটাইপের সন্ধান পাওয়া গেছে, যেটা হচ্ছে ডেঙ্গু সেরোটাইপ 5, ডেন 5। যদিও ইন্ডিয়াতে ডেন 5 এর এখনো অবধি কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এন্ডেমিক মানে একটা ক্রনিক ইনফেকশন,
যেটা একটা রয়ে গেছে এবং এটা অনেকটা জায়গা জুড়ে। দেখুন 1945 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস পাওয়া গেছে, কিন্তু ডেঙ্গু ফিভার যে মানুষের মধ্যে সিমটম হয়েছে জ্বর, এটা ফার্স্ট আইসোলেট করে সিএমসি ফেলোর 1956 এবং ফার্স্ট ডেঙ্গু হেমারেজিক ফিভার সেটা পরে আলোচনা করছি কলকাতাতে প্রথম পাওয়া যায় 1963 সালে। আমি যেটা বললাম 4টে সেরোটাইপই ইন্ডিয়ান পপুলেশনে আছে, আর অ্যাট প্রেজেন্ট ডেঙ্গুতে এন্ডেমিক হচ্ছে 23 স্টেটস, আর মর্টালিটি রেট 10 থেকে 20%। ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, করোনা ভাইরাসের এখন অব্দি মর্টালিটি রেট 2%। যদি 100 জনের করোনা হয় 2 জন মরবে এখন অব্দি, ডেঙ্গুতে 20 জন মরবে। আর ডেঙ্গু শক সিনড্রোম ডিএসএস এ 40 জন মরবে 100 জনের, 40% মর্টালিটি রেট ডিএসএস। এবার ডেঙ্গু ভাইরাসের একটু বায়োলজি নিয়ে একটু আলোচনা করছি। এই ডেঙ্গু ভাইরাসের ছবিটা আমি দেখিয়ে দিয়েছি, ভিতরে যেমন আছে আমি বললাম আরে, বাইরে ক্যাপসিড, আর এই যে প্রোটিন আছে এনভেলপ আছে। এই যে প্রোটিন যেটা আছে, প্রোটিনের মধ্যে শরীরে প্রবেশ করলে প্রথম 5 দিনের মধ্যে, জ্বর হওয়ার প্রথম 5 দিনের মধ্যে এই NS1 অ্যান্টিজেনটা মানুষের শরীরে পাওয়া যায়। এটা দিয়ে ডায়াগনোসিস করা হয় প্রথম 5 দিন, নন স্ট্রাকচারাল প্রোটিন। একই কথা বলা যেটা বলবো, সেরোটাইপ টেস্ট করার জন্য বিশেষ ব্যবস্থা সব জায়গাতে নেই, একমাত্র বেলেঘাটা। মানে একবার ডেঙ্গু হলে আপনি একটা সেরোটাইপের এগেইনস্টে সারা জীবন ইমিউনিটি পেয়ে যাবেন। আমার ডে 1 হলো না, কিন্তু বাকি 3টে সেরোটাইপ দিয়ে মাত্র 1 বছর ইমিউনিটি পাবে। মানে 1 বছর পর আপনার আবার ডে 1 হলো, ধরুন আজকে আমার ডে 1 হয়েছে, 1 বছর পর আমার ডে 2, 3, 4 হতে পারে, 1 আর হবে না। কিন্তু যদি যা সেকেন্ড টাইম ডেঙ্গু হবে হয়, কারণ একবার আমার ডে 1 ধরুন ঢুকেছে, ডে 1 শরীরে অ্যান্টিজেন ঢুকে তার এগেইনস্টে একটা ডেঙ্গুর একটা অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে ডে 1 এর এগেইনস্টে। এইবার 1 বছর পরে যদি আমার ডে 2, মানে অ্যান্টিবডি অলরেডি ঢুকে আছে, অ্যান্টিবডি শরীরের মধ্যে আমার ডে 1 এর অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, 1 বছর পর আমার শরীরে ডে 2 ঢুকলো অথবা 3 ঢুকলো অথবা 4 ঢুকলো, ওই অ্যান্টিজেন আর এই ডে 1 এর যে অ্যান্টিবডি এত যুদ্ধ হবে, এত লড়াই করবে, সেই পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যাবে। তার মানে সেই পেশেন্ট ডেঙ্গু হেমারেজিক ফিভারের দিকে যাবে। আর তার মানে টাইম নাই, বাট অনলি শর্ট টার্ম প্রোটেকশন। আমি 1 বছর বলেছি, এখানে 2 বছর লেখা আছে, আপ টু 2 ইয়ার্স এগেইনস্ট দ্য আদার থিং, কিন্তু আমরা 1 বছরে পেয়েছি ক্লিনিক্যাল প্র্যাকটিস। মানে হচ্ছে ধরুন একটা ডেঙ্গুর মশা আমাকে কামড়ে দিল, দিলে কি আমার ডেঙ্গু হয়ে গেল না? এটা তো ধরুন ইনফেকশন, ট্রান্সমিশনের জন্য বাচ্চা প্রিটার্ম লেবার হতে পারে, খিচুড়ি হতে পারে, লো বার্থ ওয়েট হতে পারে, বাচ্চা মারা যেতে পারে, এক্লাম্পসিয়া হতে পারে, মায়ের অনেক কিছু হতে পারে বাচ্চা, সেগুলো পরে আলোচনা করছি। এইবার পরের প্রশ্ন, এত তো ডেঙ্গু আলোচনা, তা ডেঙ্গু কেন হয়, কি ব্যাপারটা? এই ছকে ভাবে ইংরেজিতে লেখা আছে, আমি একটু আলোচনা করছি। ধরুন ডেঙ্গু একটা ভাইরাস আর মশা একটা ভেক্টর। ডেঙ্গু ভাইরাস ছিল, পৃথিবীতে আছে, একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, ওই কমপ্লেক্স প্লেটলেটকে দিয়ে টপ করে খাচ্ছে, তাই প্লেটলেট কমছে। এটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, মনোচক্রিত কমে যাওয়ার কারণ। এবার দ্বিতীয় কথা, জ্বর কেন আসছে? আমাদের শরীরে লিম্ফোসাইট আছে, শ্বেতকণিকা। এই ডেঙ্গু ভাইরাস শরীরে গিয়ে আমাদের যে শ্বেতকণিকা, আমরা কি জানি, শ্বেতকণিকা অতন্দ্র প্রহরী রূপে আমাদের শরীরকে বাইরের জীবাণু থেকে রক্ষা করে। শ্বেতকণিকা প্রোটেকশন দেয়, এটা আমরা জানি না। তাই যখন শরীরে কোনো ইনফেকশন হয়, সিক্রেশন হচ্ছে। এই ডেঙ্গু ভাইরাস অ্যাক্টিভেশন অফ দ্য টি সেল অ্যাক্টিভেট। এই পরে একটা কথা আছে ক্যাপিলারি লিকেজ। ক্যাপিলারি লিকেজ হয় ডাক্তার হিসাবে। ডেঙ্গু পেশেন্ট আমরা তো ফ্লুইড দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়। এইবার যখন আমরা 5-7 দিনের মাথায় যখন আমরা রিপোর্ট, এই নিয়ে হাসপাতালে মারামারি, কেন জল দেবেন? আমার শরীরে পেটে জল অ্যাসাইটিস, অমুক বলেছে, অমুক নেতা বলেছে জল দেওয়া যাবে না। এইসব যেগুলো সমস্যার পেশেন্ট বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা বুঝতে পারলাম ডেঙ্গুর প্যাথোফিজিওলজিটা। একটা হচ্ছে রিকভারি ফেজ, ফেব্রাইল ফেজ, ক্রিটিক্যাল ফেজ আর রিকভারি ফেজ। এবার ফেব্রাইল ফেজে মানে যে জ্বর, সেই পেশেন্টের ফেব্রাইল ফেজ থাকে, একটা ভালো ছবি দেখাচ্ছি।
এই যে তিনটে ছবিতে বসে যাবে। ডেঙ্গু টোটাল 10 দিন পড়া আছে, ফেব্রাইল ফেজ থাকে 3 দিন, মানে ডেঙ্গুতে প্রথম 3 দিন জ্বর আসবে। তারপর হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, পেশেন্ট যখন জ্বর আসে তখন কিন্তু খারাপ হয় না, ক্রিটিক্যাল ফেজ কিন্তু জ্বর কমে যাওয়ার পরে 4 to 50 যখন জ্বর কমে যাবে তখন পেশেন্টের ক্রিটিক্যাল ফেজ, খারাপ হওয়ার চান্স আছে। খারাপ মানে শকে চলে যাবে, হাইপোটেনশন, ট্যাকিকার্ডি, কি কারণে হবে খারাপ হয় সেটা তো বললাম। ডে 8 ফিভার, ডেঙ্গু, আর চিন্তা নেই, রিকভারিতে আছে, ছেড়ে যাবে 10 দিন তো আর ভালো, ঠিক আছে। ক্রিটিক্যাল ফেজে শক বা ব্লিডিং হয়, আর রিকভারি ফেজে ফ্লুইড রিঅ্যাবজর্পশন, মানে যে জল বেরিয়ে গেছিল শরীর থেকে সেটা আবার আপনা আপনি চলে আসে। ধরুন প্লোরাল ইনফেকশন হয়েছিল বা পেটে জল জমেছিল বুকে, সেই জল আপনা আপনি আবার ঢুকে যাবে। সেই সময় যদি আমি স্যালাইন চালাতে থাকি তখন ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। সেই জন্য এই যে আর্লি ব্লাঞ্চেবল র্যাশ এন্ড ফেব্রাইল ফেজ, দুটো ছবি তুলেছি, দুটোই র্যাশ, ডেঙ্গুর র্যাশ। একটা পেশেন্টকে আমি ভর্তি নিয়েছি, একটা পেশেন্টকে আমি ভর্তি নিইনি। কেন? প্রথম যে র্যাশটা সেটা ব্লাঞ্চেবল র্যাশ, মানে পেশেন্টের গায়ে আমি আঙুল চাপ দিচ্ছি, দেখুন আঙুলগুলো উঠে গেছে। আর পরের যে র্যাশটা, এটা মনে হচ্ছে একটা চারিদিকে লাল, মাঝখানে সাদা, ছোট ছোট সাদা। এটাকে বলা হয়, এই জিনিসটা যেটা আছে এটাকে আমরা বলি, হ্যাঁ দেখাচ্ছি আমি, আইলেটস। এই যেটা পরিষ্কার, যে আইলেটস অফ হোয়াইট ইন সি অফ রেড, মানে হচ্ছে ছোট ছোট। 2 বছরে দেখছি হাসপাতালে বিস্ফোরণ, এটাও একটা করোনার মধ্যে আছে ডেঙ্গু। কোনটা? প্রথম কথা যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা, খারাপ সাইন, বমি 3 বারের বেশি, পারসিস্টেন্ট ভমিটিং মোর দ্যান 3 টাইমস পার ডে, পেশেন্ট খুব দুর্বল, লেদার্জি অথবা খুব রেস্টলেস, দুটোই খারাপ। অথবা ক্লিনিক্যাল ফ্লুইড অ্যাকুমুলেশন, তার মানে হচ্ছে জল জমা, যেটা বললাম প্লোরাল ইনফেকশন, বুকে জল জমা, অ্যাসাইটিস, পেটে জল জমা, এগুলো খারাপ সাইন। ব্লিডিং, ব্লিডিং মানে পেশেন্টের নাক দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, এপিস্ট্যাক্সিস হচ্ছে বা অন্য কোনোভাবে ব্লিডিং, কোনো সোর্স। পেশেন্টের যদি খিঁচুনি হয়, কনভালশন, খারাপ। পেশেন্টের এক্সামিনেশন করে ডাক্তারবাবু যদি দেখেন বা কোনো আল্ট্রাসোনোগ্রাফিতে যদি দেখা যায় যে ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ইউএসজিতে হেপাটোমেগালি মোর দ্যান 2 সেন্টিমিটার, তার মানে লিভার বড় হয়ে গেছে, সেই ডেঙ্গু খারাপ। সব ডেঙ্গু খারাপ নয়। ইউরিন আউটপুট যদি লেস দ্যান 0.5 ml পার কেজি পার আওয়ার, এর মানে হচ্ছে দিনে 24 ঘন্টায় 400 ml করে ইউরিন হয় একটা পেশেন্টের। 24 ঘন্টা রিকভারি ফেজে পেশেন্টের চুলকায়, ইচিং হয়। এটা একটা, যে পেশেন্ট ডেঙ্গু পেশেন্ট, সারা হাসপাতাল পেশেন্ট চুলকাচ্ছে, সবাই বলছে ডাক্তারবাবু ওষুধ দিন, আমি চুলকাচ্ছে। আমি তো খুবই আনন্দিত যে আপনি তাহলে সেরে যাবে, চুলকাচ্ছে সেরে যাবে মানে পেশেন্ট তো খারাপ। আমাদের ডেঙ্গু পেশেন্ট এবং সেটা কিন্তু মানে এটা হচ্ছে এক্সপ্যান্ডেড অ্যাটিপিক্যাল ম্যানিফেস্টেশন। এটা টিবি খুব রেয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নেই অযথা। কিন্তু আমার হাসপাতালে, এখানে হসপিটালে, এই ব্যাপারে আমি গত বছর অনেক সেমিনার করেছি এবং ডেঙ্গুর যে অ্যাটিপিক্যাল ম্যানিফেস্টেশনগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি সব ফিজিশিয়ানকে এবং সবাই যারা মেডিকেল অফিসার আছেন, যে একটা পেশেন্ট হার্ট ব্লক হয়েছে, ডেঙ্গু পজিটিভ, মানে রেফার টু কার্ডিওলজিস্ট। একটা পেশেন্ট পেটে ব্যথা হচ্ছে, ডেঙ্গু পেশেন্ট, রেফার টু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এরকম ভাবে মানুষের শরীর, এই যে এত সাব ডিভিশন, এত স্পেশালিটি, এত এমডি ডিএম, এত সব বড় বড় বিশেষজ্ঞ ভাগ হয়েছে, এসব আমরা করেছি। অ্যাকচুয়ালি মানুষের মাল্টিপল, একটা বডির একটা ডিজিজের মাল্টিপল ম্যানিফেস্টেশন হয়, সেই জায়গাটাকে একটা জায়গায় ছকে আনা দরকার। হ্যাঁ, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ আমাদের নিতে হবে, কিন্তু প্রথমেই ছোট ছোট করে মানুষের শরীর চলে না। এই আমার রোগ হয়েছে, আমার পেশেন্টরা অনেকে আছে যে হয়তো ডায়াবেটিস হয়েছে, আমি যে আপনার আর কিছু আছে, বলছে না ওটা আপনার শোনার দরকার নেই, যারা একটু বেশি বোঝা পেশেন্ট। বলছে কেন? বলছে আপনি তো নিউরোলজিস্ট, আমি ওটা বলবো। একটা ডায়াবেটিসের যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, প্রায় চলবে জুলাই থেকে নভেম্বর, আমরা তো ডিসেম্বর জানুয়ারিতেও পেয়েছি, এবছর আবারও পাওয়া শুরু হয়ে গেছে। ম্যাটারনাল রিস্ক ফ্যাক্টর যেটা ব্লিডিং, প্লুরাল ইনফেকশন, মানে হয়েছে, ওপিডিতে না এসে সবাই ভর্তি হয়ে যাচ্ছে জোর করে, এবং যাদের ট্রিটমেন্ট দরকার, ম্যান পাওয়ার অত কোথা থেকে আসবে? একটা 700-800 ডেঙ্গু পেশেন্ট একজন দুজন ডাক্তার দিয়ে, ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। এবং এটা আমরা বারবার বোঝানোর চেষ্টা করেও পারি না। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন হসপিটাল। পেশেন্টের জ্বর কমছে না, পেশেন্টের প্লেটলেট কমে যাচ্ছে, পিসিভি বেড়ে যাচ্ছে,
এবং পেশেন্টের প্রেশার কমে গেছে এবং বমি করছে, পেটে ব্যথা হচ্ছে, বমি পেটে ব্যথা হলে ভর্তি হয়ে যেতে হবে। এইগুলো হচ্ছে খারাপ সাইড। যাই হোক, আরেক ওরাল ফ্লুইড, ইলেকট্রোলাইট আর হচ্ছে পেশেন্টের এইগুলো মোটামুটি বলা। আর অ্যাডিকুয়েট দিন পর পেশেন্টের ডেঙ্গু আপনা আপনি সেরে যাবে। তার মাঝখানে হাসপাতালে ভর্তি আর বাকি জিনিসগুলো ট্রিটমেন্ট পারপোজ, এইগুলো কিছু দরকার নেই। আর পেশেন্টের কখন প্লেটলেট দেবো, পেশেন্টের প্লেটলেট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। প্লেটলেট কিন্তু 20,000 হলেও আমরা প্লেটলেট দেবো, পেশেন্টের 15,000 হলেও প্লেটলেট দেবো না। 25,000 প্লেটলেট নিয়ে হাসপাতালে যে যুদ্ধ চলে, প্লেটলেট দিতেই হবে। আর বিষয় হচ্ছে পেশেন্ট যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, ব্লিডিং না হয়, 10,000-এর নিচে না হলে প্লেটলেট দেওয়ার কোনো ইন্ডিকেশন নেই। কিন্তু ইরেসপেক্টিভ অফ দ্য প্লেটলেট কাউন্ট, পেশেন্টের যদি ব্লিডিং থাকে, হ্যাঁ পেশেন্টের যদি একটা নাক দিয়ে ব্লিডিং হয়, এপিস্ট্যাক্সিস হয়,